আমার ঘড়িতে বাজে হচ্ছে আপনার ১২টা বাজতে ৫ মিনিট। তার মানে হচ্ছে আ আমি মনে হয় ঘন্টাখানিক কথা বলতে পারবো মোস্ট প্রবাবলি। আপনাদের জীবনের মূল্যবান ১ ঘন্টা সময়, হ্যাঁ? আমি নষ্ট করব আরকি। লেটস সি আমি একটু আপনাদের এই ১ ঘন্টার সময়টা একটু ব্যবহার করতে পারি কিনা, হ্যাঁ? তো আমি একটা ছোট্ট বিভিন্ন জায়গায় আমি একটু আ ছোটখাটো ট্রেনিং করানোর আমার একটা অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতাতে আমি একটা কথা শুধু বলতে চাই, আমি ২০০৪ সালে ভর্তি হয়েছিলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, শাহেদ ভাইয়ের বিভাগে। তো সেই বিভাগে আমাদের একজন স্যার ছিলেন, স্যার এখনো আছেন, আল্লাহ স্যারকে হায়াত দারাজ করেছেন। তার হচ্ছে অধ্যাপক ডক্টর সাখাওয়াত আলী খান, হ্যাঁ? তো আমার মনে আছে স্যার আমাদের ক্লাসে পড়াতেন এবং আমাদের ১ম যেদিন আপনার আ ওরিয়েন্টেশন ছিল, সেদিন স্যার একটা ইংরেজি প্রবাদ বলেছিলেন, হ্যাঁ? প্রবাদটা ছিল এরকম, "You can lead a horse to the river bank, but you can't make him drink." এই প্রবাদটার অর্থ হচ্ছে আপনার যে আপনি খুব চেষ্টা করে একটা খুব বলশালী প্রাণী, ঘোড়া, হর্স, তাকে আপনি জোর করে রিভার ব্যাংক মানে নদীর তীরে নিয়ে যেতে পারেন। তো ঘোড়া যদি পানি খাইতে না চায়, আপনার ঘোড়াকে পানি খাওয়ানোর কোনো সামর্থ্য নেই। পারবেন না। ইম্পসিবল, হ্যাঁ? তো এই কথাটা বলার মূল কারণ হচ্ছে পৃথিবীতে সকল লার্নিং প্রসেস, ওকে? ক্লাসরুম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, হ্যাঁ? এই সবকিছু হচ্ছে আপনার এই ঘোড়ার পানি খাওয়ার মতো। বুঝতে পেরেছেন? মানে পানিটা খাওয়ার ইচ্ছা আপনার থাকতে হবে। আমি বলব এটাই 90%। আমি নিজে পড়তে চাই কিনা, আমি নিজেকে সমৃদ্ধ করতে চাই কিনা, নিজেকে বেটার হিউম্যান বিইং হিসেবে তৈরি করতে চাই কিনা, আগামীতে নিজেকে বিভিন্ন ফোরামের সাথে কানেক্ট করে নিজেকে নানা জায়গায় নিজের যোগ্যতাকে আপনার তুলে ধরতে চাই কিনা, এই ইচ্ছাটা আপনার থাকতে হবে। বুঝতে পেরেছেন? এই ইচ্ছাটা আপনার মধ্যে কেউ জাগায় দিবে না। ইট ইস ইউর ডিউটি। এই ১ ঘন্টা আমি এখানে যাই প্যাচাল পারি না কেন, ঠিক আছে? এটার সার্থকতাটা নির্ভর করছে যে আপনি কতটুকু এখান থেকে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। কতটুকু এখান থেকে গ্রহণ করে পরবর্তী সময়ে আপনি নিজেকে সমৃদ্ধ করার জন্য, নিজেকে যুক্ত রাখার জন্য আপনি চেষ্টা করবেন। তার উপরে নির্ভর করে। বুঝতে পেরেছেন? আমি ১ ঘন্টা সময়ে আমি আপনাদের একটু আপনাদের মনোযোগ এবং সেই আগ্রহটা কামনা করছি, যার মাধ্যমে আপনি আপনার নিজের ডেভেলপমেন্ট করতে পারেন। আমি একটা স্লাইড এখানে ব্যবহার করব। ওইখানে ল্যাপটপটা একটু ঝামেলা করছে টেকনোলজি আরকি, হ্যাঁ? এটা তো ঠিক হয়ে যাবে একটু পরে। এখানে আপনার সাংবাদিকতার নিউজের কিছু বিষয় সেগুলো নিয়ে একটু আলাপ আছে এখানে। কিছু একাডেমিক আলাপও আছে। আমি সাথে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করে আপনাদের এই আলোচনাটা আমি শেষ করব। তো এই যে স্লাইডটা আমি ব্যবহার করব, এটা হচ্ছে আপনাদের জন্য ওপেন থাকবে। এটা আপনারা পরে সবাই নিয়ে যেতে পারবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে আপনি এখানে বসে ক্লাস করছেন, এই মাত্র ৬ মাস, ১ বছর, ২ বছর পরে আপনি জাস্ট এখানে দাঁড়িয়ে কথা বলবেন। ইভেন আমার ধারণা এই অর্গানাইজেশন, হ্যাঁ? আপনাদেরকে হয়তো এমন সুযোগও করে দিতে পারে যে আপনি এখানে যে জ্ঞান গ্রহণ করছেন, সেটা আপনি দেশের বিভিন্ন জায়গায় আপনি ডিসেমিনেট করার সুযোগ আপনি খুব দ্রুতও পেয়ে যেতে পারেন। তো সো আপনার আমার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, হ্যাঁ? তো এই পার্থক্য না থাকার প্রেক্ষাপটে আমার যে সামান্য এখানে যে স্লাইডটা থাকবে, সেটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিব। আপনারা যদি এটাকে একটু যদি আপনার গুরুত্বপূর্ণ বা প্রয়োজন মনে করেন, সেটা আপনারা নিয়ে যেতে পারবেন এবং পরবর্তী সময়ে সেটাকে ডেভেলপ করে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। আমি খুব সহজ করে ১ম এ একটা প্রশ্ন নয়, একটা প্রেক্ষাপটে আলোচনাটা শুরু করি, হ্যাঁ? ধরেন অনেকেই বলে যে, সাংবাদিক হতে গেলে কি লাগে? কি প্রয়োজন? সাংবাদিকের ১ম কি দরকার? আমরা ২০০৪ এ ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম ১০৮৮ নম্বর রুমে। শাহেদ ভাইয়ের মনে আছে আমাদের নিচতলার রুম, হ্যাঁ? যদিও আমাদের সাংবাদিকতা বিভাগের জায়গা চেঞ্জ হয়েছে। আমরা ১০৮৮ নম্বর রুমে আমাদের একটা বিখ্যাত রুম ছিল। জরাজীর্ণ রুম। খুব পুরাতন একটা অর্ধা পড়া আপনার একটা এসি ছিল। খুব শব্দ হতো, হ্যাঁ? ভাঙাচোরা এসি আরকি, হ্যাঁ? তো সেখানে আমরা ক্লাস করতাম। তো ওই ক্লাসের প্রেক্ষাপটে আমরা যেটা শিখেছিলাম, আমাদেরই শিক্ষক আমার মনে আছে, আমার গোলাম রহমান স্যারের কথা মনে আছে। তো স্যার আমাদেরকে বলেছিলেন যে, "সাংবাদিকের কি দরকার? কি হলে মানুষ সাংবাদিক হতে পারে? একটু বলেন তো কি হলে হতে পারে?" নিউজ সেন্স ভেরি ইম্পোর্টেন্ট। আর কিছু? আর কিছু? সততা কোন পেশায় লাগে না? রাজনীতিবিদদের লাগে না?
লাগা উচিত, হ্যাঁ। কার লাগে না বলেন? হ্যাঁ। সততা কার লাগে না? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে খুব সহজ করে বলি, হ্যাঁ? ১ম হচ্ছে আপনারা যদি সাংবাদিক হন, আপনারা আমার মতো হবে এরকম মোটকা হবেন না আরকি, হ্যাঁ? আমি এরকম মোটকা হয়ে গেছি, এরকম মোটকা হওয়া যাবে না। সাংবাদিকতা করতে হলে আপনাকে আসলে ফিজিক্যালি ফিট হতে হবে। আর বর্তমান সময়ে আরেকটা ফিটনেস আমাদের খুব জরুরি, সেটা হচ্ছে মেন্টাল ফিটনেস। বুঝতে পেরেছেন? সাংবাদিকতা কিন্তু হোয়াইট কলার জব নয়। শাহেদ ভাই একটু উল্লেখ করেছেন, হ্যাঁ? যে আপনি একদম সুন্দর করে ইস্ত্রিও করা শার্ট পরে, হ্যাঁ? সকালে আপনার ওয়াইফ আপনার জন্য নাস্তা রেডি করে দিয়েছে, টিফিন ক্যারিয়ারে করে নিয়ে অফিসে গেলেন। ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা কাজ করে অফিস থেকে বের হয়ে আসলেন। সাংবাদিকতা কিন্তু দ্যাট টাইপ অফ হোয়াইট কলার জব নয়, হ্যাঁ? সাংবাদিকতার আপনার নানা ধরনের আপনার ঝুঁকি আছে, পরিশ্রম আছে, কষ্ট আছে, হ্যাঁ? এবং কিছু সময় তো আমরা সাংবাদিকতায় আপনার কি বলা যায়? আ ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ২০ ঘন্টা কাজ করি। শাহেদ ভাই এখানে বসে আছে, আপনার মনে আছে আমি যখন ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহ হলো, আমি তখন কাজ করি চ্যানেল ওয়ানে। আমি একটা বাচ্চা ছেলে তখন। চ্যানেল ওয়ানের আমি সবচেয়ে জুনিয়র রিপোর্টার আরকি, হ্যাঁ? রাতের বেলা কেরামতুল্লাহ বিপ্লব ভাইয়ের সাথে আমাকে পাঠাইছে আপনার আ ইয়াতে পিলখানায়। ঠিক আছে? শাহেদ ভাইয়ের সাথে আমার দেখা। মনে আছে আপনার? ভোরবেলা ওই যে আপনি আমারে বলছিলেন যে এই যে নিচের বাসাগুলোর মধ্যে আর্মি আছে আরকি, হ্যাঁ? আপনার সাথে আমার দেখা হয়েছিল। আপনি হয়তো ভুলে গেছেন, হ্যাঁ। বলুন না, আমরা ভোরবেলা ৭ ভাইয়ের সাথে আমার দেখা আরকি। তো তখন রাত বাজে ধরেন ভোর হয়ে গেছে এরকম ব্যাপার আরকি, হ্যাঁ? তো সাংবাদিকতা মানে হচ্ছে খালি ওই যে হোয়াইট কলার জব নয়। ইট ইস ভেরি স্ট্রেসফুল জব। তো আমার মতো মোটকা হওয়া যাবে না, হ্যাঁ? একটু শারীরিকভাবে সুস্থ হবেন, হ্যাঁ? সুস্থ হবেন, মানসিকভাবেও সুস্থ হবেন। ওকে? ওকে, হ্যাঁ, প্লিজ। এক্ষেত্রে আমি একটা হ্যাঁ, বিষয় বলতে চাই যে হ্যাঁ, আমাদের যারা হচ্ছে রিলিজিয়াস মেন্টালিটির হ্যাঁ, হ্যাঁ। ওই ক্ষেত্রে দেখা যায় যে নিজেকে কাভার করতে চায়, হুম, হুম, আবার হচ্ছে আপনার সাংবাদিক পেশাটাতেও আসতে হুম, চায়। তো সেই ক্ষেত্রে কাভার করে হুম, এই হুম। সাংবাদিকতায় আসা যাবে। আচ্ছা, প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার আরকি। না আমি আপনাকে খুব সহজ করে বলি আরকি, হ্যাঁ? দেখেন এটা আপনি কাভার করা আমি যদি আরো ক্লিয়ার বলি পর্দা করা আরকি, হ্যাঁ? যে আমি হিজাব পরে নিউজ পড়তে পারবো কিনা। আপনারা আল জাজিরা দেখেন। আমি সারা জীবন আমি নিউজ পড়েছি আপনার যমুনা টিভি থেকে, চ্যানেল 24 বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, হ্যাঁ? আমাদের দেশে ধরেন আমরা নরমালি হিজাব পরে নিউজ পড়া বা অন্যান্য জায়গায় আমরা অনেক ক্ষেত্রে অনেকেই হয়তো এটাকে মানতে চায় না। ওকে? কিন্তু আপনি আল জাজিরা দেখেন, আল জাজিরাতে দাড়ি রেখে মানুষ নিউজ পড়ছে। দাড়ি মানে একেবারেই পুরো ধরনের স্টাইলিশ দাড়ি আরকি, হ্যাঁ? কেউ যদি রাখতে চায় রাখতে পারে। আমার ধারণা হিজাব পরে নিউজ পড়া যাবে না এই কনসেপ্ট কোনো চ্যানেলেই আপনার আইন আকারে নেই, হ্যাঁ? বোরখা বোরখা মনে হয় অ্যালাউড না এখনো পর্যন্ত। হয়তো আপনি চাইলে এটা অফিসের পলিসির উপর অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে? এটা নানা কিছু এক্সপ্লোর করার সুযোগ আছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো টেলিভিশনের কথা আপনি যেটা বলছেন, আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি, ইট ইস অল অ্যাবাউট প্রেজেন্টেশন অ্যান্ড ইট ইস অল অ্যাবাউট অ্যা সামথিং সামহাউ লুক, হ্যাঁ? ঠিক আছে? যেমন ধরেন আমি যদি খাতায় লিখি, আমার যে রিপোর্ট লিখি, এই রিপোর্ট লিখতে গেলে হয়তো আমার চেহারার কোনো দরকার নাই। কিন্তু যখন আপনি টেলিভিশনে লাইভ করছেন, at that time your presence your presence is important. ওকে? তো এই প্রেজেন্সের আপনার ধর্মীয় পরিচয়, আপনার ধর্মীয় পোশাক আপনাকে বড় বাধা হয়ে দাঁড়াবে, এটা আমি মনে করি না। ওকে? হয়তো that will be some way হয়ে যাবে। আমি একটু সামনের দিকে যাই। তো ধরেন আমি বললাম ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, হ্যাঁ? তারপরে কি দরকার একজন সাংবাদিকের? হ্যাঁ? সৃজনশীলতা, সৃজনশীলতা ভেরি নাইস ওয়ার্ড। হ্যাঁ। পরিশ্রম করার মানসিকতা, হ্যাঁ? আর কি বলেন? হ্যাঁ, আপনারা বলেন। কৌশলী হতে হবে। কোথায় কৌশলী হতে হয় না? শামা আপার প্রফেশনে, হ্যাঁ? রাজনীতিতে। না, কৌশলী তো আপনাকে সব জায়গাতেই হতে হবে। আমি আপনাকে খুব সহজ করে বলি, হ্যাঁ, ডেফিনিটলি এটা খুব গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা ইজ এ ক্রিয়েটিভ প্রফেশন, নো ডাউট। ওকে? সাংবাদিকতা ক্রিয়েটিভ প্রফেশন, নো ডাউট। কিন্তু আমি আপনাদেরকে এটা খুব সহজ করে বলি আরকি, হ্যাঁ? যে দেখেন ক্রিয়েটিভিটি, লার্নিং প্রসেস এটা আপনার মধ্যে কখন ঢুকবে? যদি আপনি একটু পড়ুয়া হন, একটু পড়াশোনা জানাশোনার প্রতি আপনার আগ্রহ থাকে। বুঝতে পারছেন? এইটা খুব জরুরি। এইটা না হলে সাংবাদিকতা করা একটু কঠিন। বুঝতে পেরেছেন? এই যে শাহেদ ভাই আজকে অনেকজন সাংবাদিকের নাম বললেন, যারা হচ্ছে ধরেন ওয়ার্ল্ড এর হিস্ট্রিতে অবদান রাখছেন আরকি, হ্যাঁ? আমি আরো কয়েকটা নাম আপনাদের এড করে দিয়ে যাই শাহেদ ভাইয়ের সাথে আরকি, হ্যাঁ?
পৃথিবীতে বহু লোক আছেন যারা আপনার সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতা শুরুতে করেছেন এবং পরবর্তীতে পুরো দুনিয়া কাঁপানো আপনার ব্যক্তিত্বতে পরিণত হয়েছেন। যেমন খুব সহজ করে বলি আপনার আরকি, হ্যাঁ? কার্ল মার্কস হতে চেয়েছিলেন প্রফেসর, কিন্তু ১ম তাকে সাংবাদিকতা করতে হয়েছে। বুঝতে পেরেছেন? কার্ল মার্কসের লিখা আমেরিকা থেকে আপনার জার্নাল আকারে প্রকাশিত হয়েছে। আপনি ইউটিউবে গুগলে যে সার্চ দেন, জার্নালিজম ক্যারিয়ার অফ কার্ল মার্কস থেকে অনেক বড় ক্যারিয়ার পাবেন। এবং বর্তমানে বাংলাদেশে যে একটা বিষয় আমরা অনেক আলোচনা করি, ফ্যাসিবাদ, হ্যাঁ? ফ্যাসিবাদ। মানে ক্লাসিক ফ্যাসিবাদের যে হচ্ছে প্রবক্তা ইতালিতে বেনিতো মুসোলিনি, এ ব্যাটা পুরোদস্তুর সাংবাদিক ছিলেন। বুঝতে পারছেন? বহু মানুষের সাংবাদিকের সংশ্লেষ আপনারা পাবেন, হ্যাঁ? ধরেন বর্তমান পৃথিবীতে বলা হয় ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল রাইটার হচ্ছে আপনার তার লেখা হচ্ছে আপনার খুব ইনফ্লুয়েন্সিয়াল। তারপরে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রফেশনাল জার্নালিস্ট। একদম ফুল ফ্লেজ জার্নালিস্ট হি ওয়াজ। তিনি 84 বা 83-4 এর দিকে সাংবাদিকতা ছাড়েন। তারপরে তিনি আপনার প্রফেশনাল আপনার লিটারেচারে আসেন আরকি। আমি আপনাদেরকে বলব যে বাবা আপনারা যদি কেউ সাংবাদিকতায় আসতে চান, একটু পড়াশোনার অভ্যাসটা রাখতে হবে। বুঝতে পেরেছেন? আমি সাংবাদিক হতে চাই, জানতে চাই, পড়তে চাই, হ্যাঁ? কিন্তু আমি পড়ি না। আমার কোনো কিছুর প্রতি আগ্রহ নাই। তাইলে সাংবাদিকতা না করাই ভালো। আমি আপনাদেরকে জেনে বলছি, বাংলাদেশে যারা মফস্বলে সাংবাদিকতা করতেন, ঢাকা শহর বাদ দেন, মফস্বলে সাংবাদিকতা করতেন। মফস্বল, নট ইন দ্য ঢাকা সিটি। ঢাকা সিটি সাংবাদিকরাও অনেক একসময় অন্যরকম ছিলেন। এই মফস্বলেও যারা সাংবাদিকতা করতেন, তাদের সবার বাসাতেও পড়াশোনার লেখালেখি করার একটা স্পেস থাকতো যাকে আমরা লাইব্রেরি বলি। বুঝতে পেরেছেন? আপনাদের কার পড়াশোনার টেবিলে একাডেমিক বইয়ের বাইরে বই-টই আছে আর কি? গ্রেট, ভেরি নাইস। এটা নট অনলি ফর ইওর জার্নালিজম প্রফেশন, এটা আপনাকে সার্বিকভাবে একজন খুবই চমৎকার ক্যারিয়ারিস্টিক হয়ে পরবর্তী সময়ে আপনার খুবই চমৎকার করে জীবন গড়তেও সহযোগিতা করবে। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদের বলবো যে আপনি যদি সাংবাদিক হইতে চান, হ্যাঁ? আপনার এই পড়াশোনার মানসিকতাটা জানার আগ্রহের মানসিকতাটা খুব প্রবলভাবে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এবং সেটার প্রতি শ্রম দিতে হবে, হ্যাঁ? সেটার প্রতি শ্রম দিতে হবে। সেই চেষ্টাটা আপনারা করবেন। ওকে। আরেকটা বৈশিষ্ট্যের কথা আসি, হ্যাঁ? সাংবাদিক হতে হলে কি করতে যাবে, কি করা যাবে, কি করা যাবে না। তাহলে আমরা পেলাম সাংবাদিক ফিট হবে মেন্টালি, ফিজিক্যালি, সাংবাদিক পড়ুয়া হবে, তিনি পড়বেন, তার নানা বিষয়ে আগ্রহ থাকবে, হ্যাঁ? আর কি প্রয়োজন সাংবাদিকের বলেন তো? কেন প্রয়োজন? সময় জ্ঞান থাকতে হবে। কাদের সময় জ্ঞান থাকতে নাই? আমার মতো মাস্টারদের, হ্যাঁ? আমরা ফোন করে বলে দিই, আজকে ক্লাস নিব না। আপনারা ক্লাসে বসে মাস্টারদের গালিগালাজ করে চলে যান আরকি, হ্যাঁ? স্যার এতক্ষণ বসায় রেখে চলে গেল আরকি, হ্যাঁ? স্যারের কোনো সময় জ্ঞান নাই। হ্যাঁ, আমরা ক্লাস মিস করি। এটা ঠিক। এটা অস্বীকার করার উপায় নাই, হ্যাঁ? আপনাদেরকেও কষ্ট দিই মাঝে। আমার কিছু ছাত্রছাত্রী আছে আরকি। আর কি সময় জ্ঞান ছাড়া? সময় জ্ঞান বাবা সবারই দরকার হয় দুনিয়াতে। বুঝতে পেরেছেন? আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের সময় জ্ঞানের যে ধরনের আপনার অবজ্ঞা আছে, এটা দুনিয়াতে অন্য কোনো প্রফেশনে বা অন্য কোনো জায়গার নেই। স সময় জ্ঞান, হ্যাঁ বলেন অমি? উপস্থিত বুদ্ধি। হ্যাঁ, ঠিক আছে ভালো। আচ্ছা আমি একটা ভিন্ন কথা বলি। ধরেন একজন ছিনতাইকারী, তার একটা ধারালো অস্ত্র, একদম ঝাঁ চকচকে। একজন চিকিৎসক, তার হাতে একটা ওই যে কি বলে কাটা ছাঁটের আপনার একটা অস্ত্র, সার্জিক্যাল ব্লেড, দুটোই খুব ধারালো, ভয়াবহ ধারালো। তো একজন সন্ত্রাসীর হাতে ধারালো অস্ত্র, চিকিৎসকের হাতে ধারালো সার্জিক্যাল ব্লেড, পার্থক্য কি? একজন জীবন বাঁচাতে এটা চালাচ্ছে, আরেকজন জীবন নাশ করতে চালাচ্ছে। শোনেন, সাংবাদিকতার একটা অনেক বড় বিষয় হচ্ছে দায়িত্বশীলতা। ইউ মাস্ট বি এ রেসপন্সিবল পারসন। বুঝতে পেরেছেন? আপনার দায়িত্বটা অনেক বড়। এই জন্য দেখবেন সাংবাদিককে নরমালি বাংলাদেশের সোসাইটিতে মানুষজন ভালো চোখে দেখে না। একদম সহজ কথা।
কিন্তু দেখবেন যখন বিপদ, ওকে, শেখ হাসিনা যেদিন পালায় গেছে, হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে পড়াই, টেলিভিশনে তখন নিউজ পড়তাম আমি। আমাকে ওই দিন ধরেন বাংলাদেশের অ্যাটলিস্ট ৫-৬টা ইউনিভার্সিটি ভিসি আমাকে ফোন দিছে। "হেই কি হচ্ছে, কি হচ্ছে আমাকে একটু বলো, বলো।" হ্যাঁ? ধরেন আমি একটু সবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। কারো সাথে সম্পর্ক খারাপ হোক সেটা আমি চাই না। আমার কিছু শিক্ষক কমিউনিটিতে অনেকের সাথে আমার একটু যোগাযোগ ছিল, এখনো আছে। আপনি বিশ্বাস করেন আমি প্রায় ৬ জন ভিসি স্যার ম্যাডামের ফোন পাইছি। "এই কি কাহিনী, কি কাহিনী?" তারা কিন্তু আমার অন্য কোনো দিন ফোন দেয় না। তারা ওইদিন জানতে চায় হোয়াট ইজ হ্যাপেনিং নাও। ওইদিন আমার গুরুত্ব অনেক বেশি। বুঝতে পেরেছেন? ওই যে আপনাদের শুরুতে বললাম আমি বগুড়ার ছেলে। ২০১৪ সালে আপনার টানা অবরোধ চলছে। ১৪ সালে ইলেকশনের আগে। টানা অবরোধ চলছে ৭ দিন না ৯০ দিন টানা অবরোধ চলল না এরকম? তো ধরেন তখন বগুড়া বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, হ্যাঁ? আমি তখন প্রফেশনাল জার্নালিজম করতাম। তখন আমি আপনার টেলিভিশনে শিক্ষকতায় জয়েন করিনি, হ্যাঁ? তারা আমাকে দিনের মধ্যে ৩-৪ বার ফোন করত। কাহিনী কি? কাহিনী হচ্ছে যে আ শেখ হাসিনা কখন পদত্যাগ করবে? কেন পদত্যাগ করবে? কই না সারা দেশ অবরোধ, আমরা গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, এ ব্যাপার, এই ব্যাপার, হ্যাঁ? যাবেন কখন? তিনি কিন্তু এখন আমাকে আর ফোন দেয় না। ওকে? যখন তার তথ্যটা প্রয়োজন, তখন সে জানে যে এই তথ্যটা সাংবাদিকের কাছে থাকতে পারে। At that time, he or she call a journalist. বুঝতে পেরেছেন? So, in the time of crisis, okay? In the time of crisis, ওই সময়ে মানুষজন সাংবাদিকের খোঁজ বেশি করে, কারণ হচ্ছে তখন মানুষ একটু আপডেটেড কি ঘটতে যাচ্ছে সেই তথ্যটা জানতে চায়। তো আপনি যদি সাংবাদিক হয়ে সেই তথ্যটা ভুল দেয়া শুরু করেন, হ্যাঁ? রেসপন্সিবল না হয়ে আপনি যদি কাউকে বিপদে ফেলার চেষ্টা করেন, কি দাঁড়াবে? ডিজাস্টার ঘটে যাবে। এই ডিজাস্টার হতে পারে ব্যক্তিগত জীবনে, এই ডিজাস্টার হতে পারে আপনার সামাজিক জীবনে, এই ডিজাস্টার হতে পারে আপনার রাষ্ট্রীয় জীবনে। তো সাংবাদিকতার প্রফেশনটা হচ্ছে আপনার খুবই সেনসিটিভ এবং রেসপন্সিবল প্রফেশন। বুঝতে পেরেছেন? খেয়াল করে দেখবেন, যখন কোনো ক্রাইসিস, যখন কোনো কিছু ঘটে, হ্যাঁ? যখন ক্রাইসিস মোমেন্ট, সবাই সাংবাদিকের আপনার ফেসবুক প্রোফাইল খোঁজে। শাহেদ ভাইয়ের ফেসবুক প্রোফাইল খোঁজে, হ্যাঁ? যে শাহেদ আলম কি লিখলো? বুঝতে পারছেন? পিনাকি ভট্টাচার্য কি লিখলো? যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সাহেবের সাংবাদিকতা নিয়ে আমার নানা ধরনের অবজারভেশন আছে। আমি তাদেরকে সাংবাদিক মনে করি না। দে আর নট ইভেন জার্নালিস্ট, হ্যাঁ? তো কথা হচ্ছে আপনার সাংবাদিককে ওই সময় মানুষজন খোঁজে। তা আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি সাংবাদিকতার কার্ডটা পেলেন, সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন, আপনাকে মনে রাখতে হবে ইউ আর এ ভেরি, ভেরি রেসপন্সিবল পারসন অফ দিস সোসাইটি। বুঝতে পেরেছেন? এই দায়িত্ববোধটা আপনার মধ্যে আনতে হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে কথাটার উদাহরণটা আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে ওই যে বললাম না যে সেটা বললাম আপনার একজনের হাতে ছুরি, ২ জনের হাতে ছুরি, এই ছুরির ব্যবহার কি, ওই ছুরির ব্যবহার কি? এইটার মূল কথা হচ্ছে সংবেদনশীলতা। বুঝতে পেরেছেন? সাংবাদিক যে সে আচরণ করতে পারে না, সাংবাদিক যা ইচ্ছা তা বলতে পারে না, সাংবাদিক যা ইচ্ছা তা লিখতে পারে না। মনে রাখতে হবে, সাংবাদিক যখন লিখবে, সাংবাদিক যখন কাজ করবে, তার ৪ টা উদ্দেশ্য থাকে। বলা হয় হোয়াট ইজ দ্য মটো অফ এ জার্নালিজম অর নিউজ। এই ৪ টা উদ্দেশ্যকে বলা হয়, সাংবাদিক আপনার মানুষকে ইনফর্ম করে, তথ্য দেয় টু ইনফর্ম। বলা হয় সাংবাদিক মানুষকে এডুকেট করে, শিক্ষিত করে টু এডুকেট। থার্ড বলে সাংবাদিক মানুষকে পারসিউ করে, প্রভাবিত করে। আজকে রাস্তায় নামতে হবে, ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, হ্যাঁ? কাম টু দ্য রোড। মানুষকে প্রভাবিত করে। আর আরেকটা বলে এন্টারটেইন করে। এই ৪ টা মূল লক্ষ্য থাকে আরকি। এই ৪ টা মূল লক্ষ্যকে সামনে রেখে আপনাকে আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবং মনে রাখতে হবে, এটা করতে যেয়ে কিন্তু আপনি উস্কানি দিতে পারেন না। নৈরাজ্য তৈরি করতে পারেন না। অন্যের জীবনকে বিপন্ন করতে পারেন না। অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারেন না। আর ইন্টারন্যাশনাল পারস্পেক্টিভে বললে, অন্যের মানবাধিকারকে, মৌলিক অধিকারকে আপনি ক্ষুণ্ণ করতে পারেন না বা লঙ্ঘন করতে পারেন না। এটা হচ্ছে সাংবাদিকের বড় দায়িত্ব। বুঝতে পেরেছেন?
দুনিয়ার একজন সাংবাদিক, সে বিএনপি পন্থী, জামাতপন্থী, যে পন্থী হোক না কেন, সে কোনোদিন আহ্বান জানাতে পারে না ৩২ নম্বর ভাঙতে হবে, ঘোরাই দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখনকার যারা আওয়ামী লীগের সাংবাদিক, যারা আবার যেটা পালাবদল হলো বাংলাদেশে ৫ বছর পরে, ১০ বছর পরে, সে কোনোদিন বলতে পারে না ওই মাজার ভাঙতে হবে, ওই বাড়ি ভাঙতে হবে। হি অর শি শুড নট, মাস্ট নট ডু দিস। ক্লিয়ার বিষয়টা? এই দায়িত্বশীলতার ভূমিকাটা পালন করতে হবে। সাংবাদিক কি পারে না? সাংবাদিক পারে না হচ্ছে এমন কিছু প্রকাশ করতে যেটা একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিগত সংবেদনশীলতার বিষয়গুলোকে আপনার ক্ষুণ্ণ করে বা হুমকির মুখে পড়ে। আমি আপনাদেরকে একটা ছেলের উদাহরণ বলি, হ্যাঁ? এই ছেলেটার বাড়ি হচ্ছে রংপুরে, হ্যাঁ? তো আমি এরকম একটা ওয়ার্কশপে গিয়েছি, এরকম ব্যাপার। এই ছেলেটা এই ছেলেটা আমাকে বলছে, "স্যার আমি আপনার একটু ফেসবুক ফ্রেন্ড হতে চাই।" এ ব্যাপার। তখন আমি নিউজ পড়তাম আরকি, যমুনা টিভিতে পড়তাম। "আপনার সাথে একটু ফেসবুকে একটু যুক্ত হতে চাই, আপনি যদি আমাকে একটু অ্যাকসেপ্ট করতেন।" ও খুব রিকোয়েস্ট করেছে, আমি একটু অ্যাকসেপ্ট করেছি। পরে দেখি কি জানেন? এই হচ্ছে একটা ভয়াবহ চিড়িয়া। কিরকম চিড়িয়া জানেন? এর কাজ হচ্ছে রংপুর শহরে যে ২-৩ টা পার্ক আছে না? পার্ক, পাবলিক পার্ক। এখন পাবলিক পার্কে ছেলেপেলেরা কেন যায়? ধরেন এই টিনেজ ছেলেপেলেরা যায়, তারা একটু প্রেম করে, হ্যাঁ? তারা একটু ধরেন ঘনিষ্ঠভাবে বসে, হ্যাঁ? তাদের মধ্যে হয়তো কিছু আপনার আদান-প্রদান হয়, হ্যাঁ? যেটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ঘটে আরকি, হ্যাঁ? এই ছেলেটার কাজ হচ্ছে ২-১ টা ছেলেপেলেকে জোগাড় করে এই ধরনের ভিডিও রেকর্ড করা এবং সেটা YouTube এ ছেড়ে দেয়া। বুঝতে পারছেন? আমি কই, হায়, হায়! করছে কি? এ তো ২ দিন পরে অ্যারেস্ট হবে, আমারও সাথে করে নিয়ে অ্যারেস্ট হবে, হ্যাঁ? তা আমি শুধু তাকে তার ইনবক্সে লিখলাম, "আপনি যে বলছেন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নীতি-নৈতিকতা শেষ, ধর্ম শেষ, হ্যাঁ? আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এরা কিয়ামত ডেকে আনছে, হ্যাঁ?" বললাম, "বাবা, আপনি যে অ্যাঙ্গেলে, যে লেন্সে পৃথিবী ধ্বংস, সমাজ ধ্বংস, ধর্ম ধ্বংস নানা কিছু দেখছেন, এটা আপনার চিন্তা। আপনার চিন্তার সাথে আমি ঝগড়াঝাটি করতে চাই না। কিন্তু আপনি যে এই ভিডিওগুলো এভাবে প্রকাশ করছেন, এভাবে তুলে ধরছেন, এটা একজন মানুষের জীবনের ব্যক্তিগত গোপনীয়তাকে আপনার লঙ্ঘন করছে এবং তাদের সেফটি, সিকিউরিটিকে আপনার মিনিমাইজ করে দিচ্ছে। আপনাকে আমি অনুরোধ করি এই চর্চা বন্ধ রাখুন। আর আমি আপনার সাথে ফেসবুকে নাই।" বুঝতে পারছেন? তো সাংবাদিক হিসেবে আমাদের কাছে কত কি আছে আসে জানেন? বহু কিছু আসে। এবং যেহেতু আমাদের সমাজটা হচ্ছে খুবই প্রতিশোধ পরায়ণ। আমাদের সমাজটা হচ্ছে এরকম, ও একবেলা ভালো খাইছে, ওর চেহারা আজকে ভালো গ্লো করছে। ওরে ঈর্ষা করা ছাড়া কোনো উপায় নাই। এখন তার যদি ভালো একটা বয়ফ্রেন্ড থাকে, ভালো জামাই থাকে, হ্যাঁ? সোশ্যাল স্ট্যাটাস থাকে, তাকে ধ্বংস করার জন্য দেখবেন পুরো দুনিয়া লাগাই দিছে। তার মানে কি? আমরা একে অপরকে ধ্বংস করার জন্য সদা তৎপর থাকি। Am I right? তো আপনাকে কেউ যদি অন্যকে ধ্বংস করার জন্য, অন্যকে নিশ্চিহ্ন করার জন্য, অন্যকে শেষ করে দেওয়ার জন্য এরকম তথ্য-উপাত্ত সংগ্রহ করে নিয়ে এসে আপনাকে দিল, আর আপনি ঠাস করে Facebook, YouTube আপনার যতগুলো মাধ্যম আছে সব আপনি প্রকাশ করে দিলেন। ইজ ইট? স্যার এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্লিজ বলেন। এই যে গোপনীয়তা লঙ্ঘন করা বা গোপন তথ্য ফাঁস করার যে বিষয়গুলো, হ্যাঁ, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা এগুলো কেন করেন? হ্যাঁ, তাই না? তখন তারা বলে পাবলিক প্লেসে যে এই ধরনের অসামাজিক হ্যাঁ, কার্যক্রমগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, তো এগুলো মানুষের সামনে তুলে ধরলে ভবিষ্যতে দেখা যাবে যে তারাও আর এরকম করতে ভয় পাবে অন্তত, যে আমি তো সামনে চলে আসবো বা মিডিয়া আমাকে ধরে ফেলবে, বা এই জন্য নাকি তারা হচ্ছে এই গোপন তথ্যগুলো ফাঁস করে থাকে। যে সামাজিক একটা সচেতনতাও হইলো, অসামাজিক কার্যক্রমগুলোকে আমরা তুলেও ধরতে পারলাম। না পাবলিক আমি প্লেসে কেন এগুলো আচ্ছা, করতে আমি হবে? বুঝতে পেরেছি, আপনি বসেন। না আমি আমি আপনি যে সেন্স এ কথাগুলো বলছেন, আমি এটার সাথে মানে শত্রুতাপূর্ণভাবে বা বড়ভাবে দ্বিমত করছি না। আমাদের সমাজটা চলে হচ্ছে ৩ ধরনের আইন দিয়ে। আমাদের সংবিধান, ল এর মাধ্যমে একটা আইন, একটাকে বলা হয় ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় আইন অনুশাসন, আরেকটা বলা হয় সামাজিক মূল্যবোধ। এই ৩ টার সমন্বয় হচ্ছে আমাদের জীবন শৃঙ্খলিতভাবে জীবনটা চলতে থাকে। ওকে? তো এর বিপরীতে এরকম ২-১ টা ঘটনা ঘটে বা অনেক সময় বেশিও ঘটে, যেটা অন্যের কাছে গ্রহণযোগ্য নাও মনে হতে পারে, অন্যের কাছে আপনার
অফসেন্স মনে হতে পারে, অসামাজিক মনে হতে পারে, সেটার সাথে আপনি আপনার সাথে আমি দ্বিমত করছি না। কিন্তু আবার এটাও ঠিক যে ধরেন কোনো কিছুকে আপনার সামনে তুলে নিয়ে এসে প্রকাশ করে তার জীবনটাকে আপনার একেবারে ছিন্ন-ভিন্ন করে দেয়া, সেটা একটা বড় ধরনের অন্যায় এবং তার যখন যে আপনার ট্রমাটা হয়, তার আশেপাশে যে আপনার সারাউন্ডিংসটা তৈরি হয়, সেটা তার পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে। বুঝতে পেরেছেন? তো আপনি যে সেন্সে বলছেন অসামাজিক, অফসেন্স, হ্যাঁ? এগুলো হয়তো আমরা এড়িয়ে চলতে পারলে ভালো। কিন্তু কেউ যদি এগুলো করেও, কেউ যদি করেও, হ্যাঁ? সেটা আপনার কোনোদিন সেটা আপনার কোনোদিন প্রকাশ করে, ধারণ করে প্রচার প্রকাশের পক্ষে আমি নই। ওকে? যেমন আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ বলি আরকি, হ্যাঁ? ইংরেজিতে একটা শব্দ আছে স্টোলেন কিস। এটা কেউ জানেন? স্টোলেন কিস হচ্ছে আপনার এরকম যে হঠাৎ করেই যখন প্রেমিক-প্রেমিকা তার পার্টনারকে যখন ধরেন আপনার একটা অপ্রস্তুত মুহূর্তে যখন একটা আদর দেয়, গালে একটা চুট করে একটা কিস করল আরকি, হ্যাঁ? এগুলো স্টোলেন কিস। তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ধরেন ওই যে আমাদের ইউনিভার্সিটির সামনে যে রাস্তাটা আছে কলা ভবনের সামনে দিয়ে এরকম, হ্যাঁ? তো তখন ২ জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে। তো ভাইয়াটা হুট করেই তার বান্ধবীর গালে একটা চুমু দিয়েছে আরকি, হ্যাঁ? সে খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে, হ্যাঁ? আমারও দেইখা আনন্দও লাগছে, ঈর্ষাও লাগছে আরকি, হ্যাঁ? যে আহা! কি চমৎকার, হ্যাঁ? বুঝতে পারছেন? তো ধরেন আমি স্টোলেন কিসের ছবিটা তুলে ফেললাম আরকি, হ্যাঁ? স্টোলেন কিস আর লিপ লক কিসের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ? তো আমার তো এটা খুব ভাল লাগছে, হ্যাঁ? এখন ধরেন হুট করে এই স্টোলেন কিসের ছবিটা আমার ক্যামেরায় ধরা পড়ল। এখন আমি এটা নষ্ট করে দিব? ইটস a very beautiful moment, একটা বিউটিফুল মোমেন্ট, হ্যাঁ? আমি ব্যক্তিগতভাবে এখানে আপনার সহনশীলতা, আমি ব্যক্তিগতভাবে এখানে আ তাদের যে ব্যক্তিগত প্রাইভেসি সেটাকে ঠিক রাখার পক্ষে। বুঝতে পেরেছেন? প্রকাশ্য এটা তুলে দিয়ে বিচারের আওতায় নিয়ে আসার এটার পক্ষে নয়। গণমাধ্যম তো এটা করতেই পারে না। যেমন দেখেন এর ফলাফলটা কিন্তু খুব বাজে। একটা ঘটনা আছে আপনারা জানেন। আমি এক্সাক্টলি জায়গাটার নাম ভুলে গেলাম। সেখানে একজন কলেজ শিক্ষিকা তার একজন ছাত্রকে বিয়ে করেছিল খুব বাচ্চা একটা ছেলেকে আরকি, হ্যাঁ? রাজশাহীতে ঘটনাটা আরকি। এবং তারপরে কি হলো এবং তারা কিন্তু এটা ঘটে যাওয়ার পরে ওই ভদ্রমহিলা এবং ওই ছেলেটা দীর্ঘদিন কোনো কাউকে টেলিভিশনে সাক্ষাৎকার দেয়নি বা কোনো অনলাইনে কারো কাছে রেকর্ডেড কিছু বলেনি। বুঝতে পেরেছেন? কিন্তু সাংবাদিকরা, ইউটিউবাররা যাদেরকে আমরা অনলাইন প্রচারকারী বলি, তারা তো খুব নাছোড়বান্দা। তারা লেগে থাকে এবং তারা জানে এটাতে প্রচুর ভিউ আছে। বুঝতে পারছেন? তো এরকম করতে কি হয়েছে হঠাৎ করে একজন ইউটিউবারকে, একজন আপনার অনলাইন প্রচারকারীকে তারা আপনার ছোট একটা সাক্ষাৎকার দেয়। তখন তাদের ভালোই মনে হয়েছে যে আপনার ভালো কথাই বলবেন, হ্যাঁ? যে না তাকে আমার ভালো লেগেছে। আমরা শরীয়ত সম্মতভাবে, ধর্মমতে, আমি রাষ্ট্রীয় আইন মতে বিয়ে করেছি এ ব্যাপার, হ্যাঁ? কিন্তু আমাদের সমাজটা কেমন? একজন শিক্ষিকা কম বয়সী ছেলেকে বিয়ে করেছে। এখানে ধর্মেরও কোনো ব্যত্যয় ঘটেনি, রাষ্ট্রীয় আইনেরও কোনো ব্যত্যয় ঘটেনি। কোত্থাও কিন্তু তারা কিন্তু আইনের লঙ্ঘন করেনি। কিন্তু আমাদের সমাজ এটা নেবে? প্রথমত হচ্ছে সমাজ তো নেবেই না, তার আগে নেবে না হচ্ছে বাংলাদেশের সাংবাদিক কুল। তারা কি করবে? তার সকল রিপোর্টারকে ওখানে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করবে। "হেই তুমি যাও ওই চ্যানেল পাইছে, তুমি কেন ইন্টারভিউ নিয়ে আসলা? হেই তুমি যাও এটা করে নিয়ে আসো।" ইন্টারভিউ করতে দিতে কি হলো? এক পর্যায়ে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এই ভদ্রমহিলা সুইসাইড করলেন। এই সুইসাইডের পেছনে গণমাধ্যমের দায় আছে। বুঝতে পেরেছেন? এই সুইসাইডের পেছনে গণমাধ্যমের দায় আছে। তাদের বিবাহিক জীবনের গল্প, তাদের বিবাহিত জীবনের ব্যক্তিগত জীবনের গল্প যখন বাংলাদেশের ধরেন অপরাধ, রাষ্ট্র কোনো কিছুতেই আপনার অপ্রয়োজন বা কোনো কিছুর দরকার নেই, তখন তো সেটাকে প্রচার করার আপনার কোনো মানে হয় না। বুঝতে পেরেছেন? তো সেটাই করে আমরা কি করেছি? তাদের জীবনটাকে দুর্বিষহ করেছি এবং পরেতে তারা মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছে। কথাটাই হচ্ছে এরকম যে আপনাকে সংবেদনশীল হতে হবে, হ্যাঁ? এই সংবেদনশীলতার সাথে সংবাদ এবং নানা ক্ষেত্রে নানা কিছু আপনি বিশ্লেষণ করার আপনি অধিকার, অধিকার আপনি রাখবেন। আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট আ বৈশিষ্ট্য বলি, হ্যাঁ? সাংবাদিক। আমরা এখন যে যুগে বসবাস করছি, এই যুগকে একাডেমিকে বলা হচ্ছে ইনফোডেমিক ওয়ার্ল্ড। ইনফোডেমিক ওয়ার্ল্ড। ইনফোডেমিক ওয়ার্ল্ডের সংজ্ঞা কি? ইনফোডেমিক ওয়ার্ল্ডের সংজ্ঞা হচ্ছে ইনফরমেশন প্লাস এপিডেমিক। এই দুটো শব্দ মিলে তারা বানিয়েছে ইউনেস্কো ইনফোডেমিক। ইনফোডেমিকের বাংলা হচ্ছে তথ্য মহামারী।
আমরা এখন যে যুগে বসবাস করি এটাকে আপনার ইউনেস্কো বলে আমরা তথ্য মহামারীর যুগে বসবাস করি। তথ্য মহামারীর যুগটাকে সহজ ব্যাখ্যাটা কি? দেখেন আজ থেকে ১৫-২০ বছর আগেও আপনি আমি তথ্য পেতাম কিভাবে? আপনার আপনি আমি তথ্য পেতাম হচ্ছে বিটিভি রাত ৮ টার খবরে। আপনি আমি তথ্য পেতাম পরের দিন সকাল বেলা আপনার বাসায় পত্রিকা আসতো সেই পত্রিকা। হুম? আমার চাচা আমার মনে আছে আমাদের গ্রামে শুধুমাত্র আমার চাচার বাসাতেই আপনার আ পত্রিকা আসতো আরকি, হ্যাঁ? পত্রিকা আসতো দৈনিক করতোয়া। বগুড়ার আপনার পত্রিকা, উত্তরবঙ্গের সবচাইতে বড় পত্রিকা আরকি, হ্যাঁ? এবং করতোয়া পত্রিকার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনার করতোয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র পত্রিকা, যে পত্রিকা স্থানীয় বগুড়া থেকে প্রকাশিত দৈনিক এবং তারপর সেই পত্রিকা ঢাকাতে অফিস করে ঢাকা থেকেও কার্যক্রম শুরু করেছে। মানুষের স্থানীয় থেকে জাতীয় হওয়ার চেষ্টা করেছে বা একটা প্রসেসের মধ্যে ছিল। এটা বাংলাদেশের একমাত্র পত্রিকা। বুঝতে পেরেছেন? তো আমি তথ্য পেতাম করতোয়াতে। এখন চিন্তা করেন তো, এখন আপনি তথ্য কোথা থেকে পান? সোশ্যাল মিডিয়া। আপনি তথ্য পান টেলিভিশনে, আপনি তথ্য পান সোশ্যাল মিডিয়ায়, আপনি তথ্য পান WhatsApp এ, আপনি তথ্য পান ইমেইলে, আপনি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি তথ্যের মধ্যে ডুবে আছেন। আপনি বিশ্বাস করেন যদি অ্যান্টার্কটিকাতেও একটা বিমান ধসে পড়ে আরকি, এই তথ্য আপনার কাছে আসতে ০.৫ ঘন্টা ১ ঘন্টার বেশি লাগবে না। Am I right? আর যদি ঢাকা শহরে কিছু ঘটে, আপনি তো জানবেনই। তারপর তো ইয়াং জেনারেশন, Gen Z, হ্যাঁ? আপনাদের নিয়ে যদি কিছু ঘটে, তাহলে তো কথাই নাই। আরো যদি এর সাথে দেখি সস যুক্ত হয়। সস মানে কি? সস মানে হচ্ছে যৌনতা, সস মানে হচ্ছে ক্রাইম। বুঝতে পেরেছেন? যৌনতা, ক্রাইম, হ্যাঁ? সেক্সুয়ালিটি, ক্রাইম, আবার ধরেন লাভ রিলেশনশিপ এগুলোর যদি কোনো তথ্য-উপাত্ত কোনো ঘটনার সাথে যুক্ত হয়, সেই তথ্য তো ওরম হামাগুড়ি দিয়ে আপনার কাছে চলে আসবে। রাইট? আবার আরো কিছু বিষয় আছে ধরেন সমাজে। যেমন ধরেন কোনো নায়িকা, হ্যাঁ? পলিটিশিয়ান সে যেমন সুন্দরী হয় আপার মতো, হ্যাঁ? তো ধরেন সেগুলোতে আরো বাড়বে, হ্যাঁ? আরো কি হবে ধরেন ধরেন আমি সেলিব্রিটি নই, আমিও মাস্টার আবার ধরেন কোথাও যদি একটু দেখতে পান। ধরেন আপনি আমার একটা ভিডিও করলেন এখানে। আমি ভিডিও করে কি করছি আমি? আমি ছোট্ট করে ২ টা বক্তৃতা দিচ্ছি। আপনি এটা ভিডিও করে YouTube এ আপ করে Facebook এ আপ করে দেন তো যে কি করলেন জগন্নাথের শিক্ষক ভিডিও সহ। সেটাই। Am I right? আপনি খালি আমার একটা ছবি দেন, সাথে একটা একটু ছোটখাটো কাপড়-চোপড় সহ আপনার ইন্ডিয়ান কোনো নায়িকার ছবি-টবি দেন, যার চেহারা চেনা যায় না, কাপড়-চোপড় কম। আর থাম্বনেইলস বানায় দিবেন, "কি করলেন জগন্নাথের শিক্ষক" ভিডিও সহ। বুঝবেন কি হয়ে যাচ্ছে আপনার ওয়ালে। দিস ইজ ইনফোডেমিক ওয়ার্ল্ড। এই ইনফোডেমিক ওয়ার্ল্ডের মধ্যে আমরা কিভাবে আসি? আমরা যে সকল জিনিস এখানে আপনার ইনক্লুড করার চেষ্টা করি, এটা আপনার ইউনেস্কো আপনার ব্যাখ্যা করেছে। ওরা বলে হচ্ছে আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, হ্যাঁ? এই ৩ টা যুক্ত হয়ে আপনার এই জগৎটাকে আরো আপনার একটা ভীতিকর জায়গায় নিয়ে গেছে। একদম সহজ করে বললে মিস ইনফরমেশন যেটা হচ্ছে আপনার আমার খুব সামান্য অবচেতন মনের শেয়ার করা ভুল তথ্য সেটা। ডিসইনফরমেশন যাকে আমরা অপতথ্য বলি সেটা হচ্ছে সহজ করে বললে যে আপনি যেটা ইচ্ছাকৃতভাবে অর্ধসত্য, অসত্য তথ্যকে দিয়ে মানুষকে আ আপনি প্রতারিত করেন সেটা। আর ম্যাল ইনফরমেশন হচ্ছে যেটা আপনি কি করেন? আপনি যে তথ্যটা হচ্ছে সত্য কিন্তু তার গোপনীয় তথ্য, সেই তথ্য প্রকাশ করে যখন আপনি অন্যের ক্ষতি করেন সেটাকে বলে ম্যাল ইনফরমেশন। ইউনেস্কো দেখলো ২০১৬ সালে যখন আপনার ফেক নিউজ আপনার ইমার্জ হলো আমেরিকাতে, শাহেদ ভাইয়ের দেশে। আমেরিকাতে যখন আমরা ২০১৬ ও আপনাদের মানে আপনি যেখানে থাকেন আরকি। সরি। শাহেদ ভাই বাংলাদেশে। সরি আমি ভুল বলেছি আরকি, হ্যাঁ। তো আমি দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, তো আমেরিকাতে আপনার ফেক নিউজ আপনার ইমার্জ হলো ২০১৬ তে। বুঝতে পেরেছেন? এবং তিনি বলেই দিল। পোপ ফ্রান্সিস পর্যন্ত বলে দিল যে ফেক নিউজ ইস ওয়ান কাইন্ড অফ এপিডেমিক। কারণ তখন কি হয়েছিল? পৃথিবীতে একটা ফেক ফটো ছড়িয়ে পড়েছিল যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে নির্বাচিত হওয়া আপনার অনেকটা ভূমিকা রেখেছিল। সেটা কি? একটা ছবি ছেড়েছিল আমেরিকার একটা স্যাটায়ার ওয়েবসাইট। সেটা ছবি দিয়েছে কি? যে পোপ ফ্রান্সিস এন্ডোর্স ডোনাল্ড ট্রাম্প ফর দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2026। একটা ছবি এডিট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার পোপ ফ্রান্সিস আপনার হ্যান্ডশেক করছে। এটা ছিল দুনিয়ার সার্কুলেটেড হওয়া সবচাইতে বেশি আপনার ফেক কনটেন্ট। আমেরিকানরা প্রভাবিত হয়েছে এতে। এই যে আমাদের ইলেকশন আসতেছে এই কয়দিন পর, পাগল হয়ে যাবেন। পাগল হয়ে যাবেন। আমি বললাম আপনাকে। বুঝতে পেরেছেন? ইলেকশনের আগে Facebook এ ঢুকতে পারবেন না।
পাগল করে ফেলবে আপনাকে। প্রথমত হচ্ছে আমাদের ফেসবুকের পেনিট্রেশন বেশি। আমরা ২ বছর আগেও ছিলাম হচ্ছে বাংলাদেশ ছিল হচ্ছে ঢাকা ছিল হচ্ছে পৃথিবীর 2nd লার্জেস্ট ফেসবুক সিটি। আমাদের আগে ছিল থাইল্যান্ড। আমরা সেই কৃতিত্ব দখল করে নিয়েছি। আমরা এখন পৃথিবীর লার্জেস্ট ফেসবুক সিটি। ওকে? জনসংখ্যার ঘনত্বের দিক থেকে আমরা পৃথিবীতে ৮ম ফেসবুক ব্যবহারকারী দেশ। ১ম হচ্ছে ইন্ডিয়া, ভারত। ভারতে আপনার ৪০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, হ্যাঁ? ৩৯ কোটি সামথিং আরকি, আমরা ৪০ কোটি বলি আরকি। তো বাংলাদেশে আপনার সেটা ১২ কোটি সামথিং। ঘনত্বের দিক থেকে, দেশের আয়তনের দিক থেকে আমরাও ১ নাম্বার। তো এই দেশে একটা ইলেকশন হবে, ক্ষমতার পালাবদল হবে, হ্যাঁ? পাগল বানায় ফেলবে। এআই, ডিপফেক, হ্যাঁ? ডিসইনফরমেশন, হ্যাঁ? আপনি আমার ধারণা মনে করেন ডিজাস্টার ঘটে যাবে আরকি। সাংবাদিক হিসেবে আপনার কাজ কি? এগুলো চেনা, জানা, সংবেদনশীলভাবে ব্যবহার করা। বুঝতে পেরেছেন? ইটস এ বিগ রেসপনসিবিলিটি। সেটার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়া। আর আপনি কিভাবে প্রস্তুত হবেন? আপনি প্রস্তুত হবেন হচ্ছে পড়াশোনার মাধ্যমে। আপনি প্রস্তুত হবেন হচ্ছে নিজেকে প্রস্তুত করার মাধ্যমে, হ্যাঁ? তার জন্য আপনার ব্রিগার প্রিপারেশন দরকার, ট্রেনিং দরকার, নিজেকে তৈরি করা দরকার। এই তৈরি করাটা শুধুমাত্র সাংবাদিক হিসেবে সাংবাদিকতাতে আপনার কন্ট্রিবিউশন রাখা নয়। সাথে হচ্ছে নিজেকেও বিপদমুক্ত রাখা। বুঝতে পেরেছেন? ল্যাপটপটা চালু করা গেল না? চেষ্টা হচ্ছে, হ্যাঁ। টেকনোলজিক্যাল ব্যারিয়ার্স এ আমরা পড়ে গেছি আরকি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কে যেন প্রশ্ন করতে চাইছিলেন আমাকে ২-১ টা? হ্যাঁ, কে যেন? হ্যাঁ। প্লিজ, প্লিজ ডোন্ট ওরি, ডোন্ট ওরি। হ্যাঁ, প্লিজ বলেন। হ্যাঁ। হুম, হুম। না, আমি আপনার মতবাদ, মনোভাব বা বক্তব্যের সাথে আমি দ্বিমত করতে চাই না। এটা আপনি বসুন প্লিজ, হ্যাঁ। আ দ্বিমত করতে চাই না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনি যদি আমার অবস্থান জানতে চান, আমি আমি আ আমি বলতে পারেন উদারপন্থী। আমি বলতে পারেন আমি অন্যের প্রাইভেসি বা অন্যের প্রাইভেট মোমেন্টকে সে যেখানেই হোক না কেন, যদি সেটা একেবারেই এক্সট্রিম লেভেলের না হয়, সেটাকে আমি শ্রদ্ধা করতে আগ্রহী। ওকে? আমি আপনার মতামতের প্রতি যেমন শ্রদ্ধাশীল, আবার ধরেন কেউ যদি এরকম কাজ করেও ফেলে, হ্যাঁ? আমি তাদের প্রাইভেসি বা তারা যাতে বিপদে না পড়ে, আ সে সকল বিষয়ে আমি সচেতনভাবে, ইতিবাচকভাবে আপনার ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহী। তো সো I am happily respectful with your position. সাথে আবার যারা এই ধরনের ছোটখাটো কাজ করেও ফেলেন, হ্যাঁ? তারাও যাতে পরবর্তীতে বিপদে না পড়েন, আমি সেক্ষেত্রে তাদেরও পক্ষে আরকি। হ্যাঁ। আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব কেমনে? হ্যাঁ, হ্যাঁ। জার্নালিজম এথিক কিছু এখানে যেটা বলে না সেটা হচ্ছে ধরেন খুব খুব সহজ কথা। আমি আর আমার বউ ঝগড়া করেছি। ওকে? আপনি কোনো না কোনোভাবে এটা দেখছেন, কোনো না কোনোভাবে আপনার কাছে ভিডিও বলেন, অডিও বলেন, কোনো না কোনো কিছু আপনার কাছে আছে। ওকে? তো আমার হাসব্যান্ড ওয়াইফের ঝগড়া যদি কোনো কারণে পরে রাষ্ট্রীয় আইনে অ্যাড্রেস হওয়া পর্যন্ত না যায়, রাষ্ট্রীয় আইনে অ্যাড্রেস কিভাবে হবে? যে যদি আমরা ভায়োলেন্স এ জড়াই। আমার ওয়াইফ যদি আমাকে হিট করে, ভায়োলেন্স করে বা আমি যদি করি, দ্যাট ইস ভায়োলেন্ট, দ্যাটস এ ক্রাইম। অ্যাট দ্যাট টাইম দ্যাট কুড বি নিউজ ডেফিনিটলি। ওকে? কিন্তু যদি আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্স হয় এবং সেই ফ্যামিলি অ্যাফেয়ার্স এ ৫-১০ মিনিট পরে মিটেও যায়, হ্যাঁ? সেটা যদি আপনি নিউজ আকারে ছেড়ে দেন, হ্যাঁ? সেটা তো আমার জীবনকে সহজ করার বদলে আমার জীবনকে ফানা করে ফেলবে আরকি। বুঝতে পেরেছেন? বুঝতে হবে যে এটা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কিনা। আপনারা জানেন, আমি বলি যে বরিস জনসন আ প্রাইম মিনিস্টার ইউকের আরকি, হ্যাঁ? এই ভদ্রলোক প্রাইম মিনিস্টার হলেন, এনার যে পার্টনার, হ্যাঁ?
তার সাথে তার একটা ঝগড়ার আপনার ঘটনা প্রবাহ ছিল, হ্যাঁ? তিনি তার ওয়াইফের সাথে ঝগড়া করেছিলেন, তার পার্টনারের সাথে আরকি, হ্যাঁ? তিনি ঝগড়া করেছিলেন, সেটা নিয়ে পরে কেসও হয়েছিল। পরে সেটা আবার মিটমাট হয়ে যায়, সেটা পরে সলভও হয়ে যায় আরকি, হ্যাঁ? তো যেহেতু ওটা পরবর্তী সময়ে কোনোভাবে আপনার অন্যকে এফেক্ট করেনি, রাষ্ট্রীয় আইনের বড় লঙ্ঘন হয়নি, সেটা কিন্তু পরে আর আমলযোগ্য বলে হচ্ছে আপনার ইউকের আদালতের কাছে বা জুরিস্টদের কাছে আর আপনার সেটা গ্রহণযোগ্য হয়নি। দুনিয়াতে এমন কোনো ফ্যামিলি আছে, দুনিয়াতে এমন কোনো সম্পর্ক আছে যেখানে ঝামেলা হয় না? কিন্তু ঝামেলাটা আপনি কোন পর্যায়ে করতে পারবেন না? যখন আপনি সেটা ক্রাইমের পর্যায়ে চলে যায়। ওকে? আপনি একটা প্রশ্ন করতে যাচ্ছেন এই পাশে কেউ না। আপনি বসে করেন, কোনো সমস্যা নাই। আমার প্রশ্নটা ওই একই স্যার এখানে যেটা হচ্ছে আমি প্রাইভেট কাজ যে আমি যদি পাবলিকলি করি সেক্ষেত্রে তো স্যার এটা আমার সমাজ বা হচ্ছে আমার হুম, হুম। বিরোধ হচ্ছে স্যার তো সেক্ষেত্রে যদি এটা আমরা প্রাইভেট কাজটা প্রাইভেটে করি পাবলিক কাজটা পাবলিকলি করি আমি আপনাদের সাথে দ্বিমত করছি না। প্লিজ বসেন। আমি এখানে দ্বিমত করছি না, কিন্তু কেউ যদি করেও ফেলে ভাই তারে শুলে চড়ায়েন না। এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, প্লিজ বলেন। আচ্ছা, আমি আপনার আর্গুমেন্ট শুনবো আবার। হ্যাঁ, আমি একটু সামনের দিকে যাই, আমাকে যে আলোচনাটা শেষ করতে হবে। হ্যাঁ? আচ্ছা, এখন আসেন আমি যদি আমি যদি একটু আহ সংজ্ঞা বলি, হ্যাঁ? যে সংবাদের সংজ্ঞা কি, হ্যাঁ? আমি বড় ভাইকে একটা লিখা পাঠিয়েছি। একটা সংজ্ঞা আকারে একটা আপনার একটা ২ পেজের একটা পেজার পাঠিয়েছি। ভাই একটু সবাইকে দিয়ে দিয়েন, হ্যাঁ। তো সেখানে আপনার নিউজের আপনার ডেফিনিশন বা আরো কিছু ভালো করে লিখা আছে আরকি, হ্যাঁ? ওটা আমি যে মাস্টারি করতে যেয়ে একটু লিখছিলাম আরকি একটা বইয়ের চ্যাপ্টার আকারে আরকি। সে বইটা আবার নতুন করে প্রিন্ট হচ্ছে। এটা হয়তো মাস তিনেকের পরে হয়তো আবার বাজারে আসবে আরকি। মানে এখন প্রুফ রিডিং চলছে আরকি। তো সংবাদের সংজ্ঞার কথা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন একসময় আমরা একেবারে হচ্ছে আপনার একেবারে আপনার টেক্সট বুক শিরোনাম মানে সংজ্ঞা পড়তাম আরকি, হ্যাঁ? এই টেক্সট বুক শিরোনামে পড়তে যেয়ে আমরা একসময় বলতাম যে ধরেন নিউজ মানে হচ্ছে 3W, ওকে? ৩ টা W হলে সেটাকে নিউজ বলে। তো ৩ টা W সংক্রান্ত কি? সেটা হচ্ছে আপনার বলা হয় 1W তে বলা হচ্ছে উইমেন, 1W তে হচ্ছে ওয়াম্পাং, ওয়াম্পাং মানে হচ্ছে মানি মানে টাকা। আর থার্ড হচ্ছে রং ডুইং। 3W, W ফর উইমেন, W ফর ওয়াম্পাং, W ফর রং ডুইং। ওকে? তার মানে হচ্ছে আমাদের সমাজে যখন নারীদের সংক্রান্ত কোনো ঘটনা ঘটে, দ্যাট কুড বি নিউজ। আমাদের সমাজে যখন টাকা নিয়ে কোনো ঘটনা ঘটে, তহবিল তছরুফ, হ্যাঁ? তহবিল তছরুফ, করাপশন, হ্যাঁ? দ্যাট ইজ নিউজ। আর একটা হচ্ছে